আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাশেদুজ্জামান, 41তম বিসিএসসি কৃষি বিপণন ক্যাডারের সুপারিশপ্রাপ্ত। আমাদের আশিক্স বিসিএস কেয়ার এই পেজে আগে থেকে হয়তো ডিক্লেয়ার করা ছিল আমি বাংলা সাহিত্যের রবীন্দ্রনাথ ঠাকুরের উপর একটি ক্লাস নিব। তো একটু পার্টিসিপেট বেশি হলো, তারপর আমি ক্লাস নেওয়া শুরু করব। কিছুক্ষণ ওয়েট করে আমি ক্লাস নেওয়া শুরু করবো আর কি। যারা আমাকে দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন যে আমার বোর্ড স্পষ্ট দেখা যাচ্ছে নাকি এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি। এই দুইটা জিনিস জানালে আমি আর কি ক্লাস শুরু করব। ফারহানা নূর, আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার বোর্ড দেখা যাচ্ছে নাকি এবং আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে নাকি, এই দুইটা জিনিস আমাকে ইনশিওর করলে আমি ক্লাস শুরু করব আজকে। আমি এই পেজ থেকে বাংলা সাহিত্যের পুরো সিলেবাসটা কভার করার চেষ্টা করব। আমি রুটিন দেওয়া হয়েছে মেবি পেজ থেকে। আমি বাংলা সাহিত্য A to Z আর কি পড়িয়ে দিব আপনাদের। এই ক্লাসগুলো এই পেজেই নেওয়া হবে, প্রত্যেকটা ক্লাস। আচ্ছা, সাউন্ড একটু কম, ঠিক আছে ভাই? আমি জোরে কথা বলতেছি, সাউন্ড বেশি লাউডলি বলার চেষ্টা করতেছি। আচ্ছা, ঠিক আছে, দেখা শোনা যাচ্ছে, ঠিক আছে। আজকে আমরা যে টপিকটা সিলেক্ট করছি ক্লাসের জন্য রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর, আপনারা সবাই রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে মোটামুটি জানেন। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা সাহিত্যের জন্য কি অপরিসীম তার অবদান বাংলা সাহিত্যে। আর যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেও এই রবীন্দ্রনাথ ঠাকুর, এমন কোনো যা বাংলা চাকরির পরীক্ষা নেই যেগুলোতে বাংলা সাহিত্য থেকে কোশ্চেন আসে, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে আসে না, এখন খুবই রেয়ার। রবীন্দ্রনাথ ঠাকুর থেকে ম্যাক্সিমাম চাকরি পরীক্ষায় কোশ্চেন আসে। রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। আর বিসিএস এর কথা তো বলতে নাই, বিসিএস এ দুইটি, অনেক সময় তিনটি করে কোশ্চেনও আসে শুধু রবীন্দ্রনাথ ঠাকুর টপিক থেকে। সেই ক্ষেত্রে রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা যদি আমরা ভালোভাবে ক্লিয়ার করি, যে কোনো চাকরি পরীক্ষায় আমরা ভালো করতে পারবো ইনশাল্লাহ। তবে এই রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা আমার প্রথমেই সিলেক্ট করার কারণ হচ্ছে, সামনে যেহেতু 46তম বিসিএস পরীক্ষা, অনেকেই ভয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম হিউজ সিলেবাস, তাদের পড়াশোনা অনেক, এই জন্য এই দুইটা টপিকে হাত দিতে চায় না। আমিও যখন ছাত্র ছিলাম, বিসিএস প্রিপারেশন নিচ্ছিলাম, তখন আমি দুটো টপিকে খুবই ভয় পেতাম। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর আমি খুবই ভয় পেতাম। এরকম পড়ার সময় সবার পরে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা সিলেক্ট করতাম, যেটা পরে পড়বো সবার। কারণ অনেক ইনফরমেশন মনে রাখা খুবই কষ্টকর ছিল। আমার মুখস্থবিদ্যা একটু খারাপ ছিল, সেক্ষেত্রে আমি এগুলা মুখস্থ করতে পারতাম না। এবং শেষ পর্যন্ত যখন দেখলাম যে আমার পড়তেই হবে এগুলা, তখন আমি বিভিন্ন টেকনিক অবলম্বন করে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কর্মগুলো আছে, সাহিত্যকর্ম, সেগুলো মনে রাখার চেষ্টা করেছি। আমি সেগুলোই আসলে আপনাদের সাথে শেয়ার করব। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে তাহলে ক্লাস শুরু করি আমি। রবীন্দ্রনাথ ঠাকুরের চাকরির বিশেষ পরীক্ষায় কিন্তু সাল থেকে খুব কম কোশ্চেন আসে, তারপরেও একটা দুইটা কিন্তু অনেক সময় আসে। সেক্ষেত্রে আমরা কয়েকটা লেখকের যে জন্ম মৃত্যু সালগুলো পড়বো, সেগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুর অন্যতম। রবীন্দ্রনাথ ঠাকুরকে বাংলা সাহিত্যের এক সব্যসাচী লেখক বলা হয়। বাংলা সাহিত্যের প্রত্যেকটা ক্ষেত্রেই তার অবদান রয়েছে এবং অনেক জায়গাতেই তিনি বিখ্যাত। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি তালিকায় কিন্তু দ্বিতীয় স্থান অধিকারী। হ্যাঁ, বাংলা সাহিত্য তার অবদান অনেক। তিনি নোবেল জয়ী একজন বাংলা সাহিত্যিক। ওই যে সময়টাতে আমাদের এই নোবেল তিনি জয় করেছেন, সেটা খুবই আমাদের জন্য সম্মানজনক ছিল আর কি। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথমে আমাদের জন্মসাল এবং মৃত্যু সাল পড়তে হবে, এটা দিয়ে শুরু করবো আমরা। খুবই গুরুত্বপূর্ণ। হ্যাঁ, জন্মসাল মৃত্যু সাল কিন্তু অ্যাভয়েড করে অনেকেই বলে অ্যাভয়েড করতে হবে। আমিও বলি অত পড়ার দরকার নেই। তবে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এরকম ভাইটাল যে লেখকগুলো আছে,
এদের অবশ্যই মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 7, দেখেন আমি জন্ম মৃত্যু একসাথে পড়াইতেছি, 7, ঠিক আছে? 7 এখানে দেখেন 7 মে 1861 সাল। এটা কত? এটা হচ্ছে 7 আগস্ট 1941 সাল, ঠিক আছে? আর বাংলায় কত? 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ। আর মৃত্যু এটা 22 শ্রাবণ 1348। দেখেন এখানে মুখস্থ করা রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল মৃত্যুসাল মুখস্থ রাখার প্রিয় হয়ে দেখেন এখানে তারিখটা দেখেন 7 কিন্তু একই, ঠিক আছে? 7ই মে আর এটা 7 আগস্ট। আগস্ট মাসে আমরা কি 15ই আগস্ট বাঙালি জাতির পিতা বাংলা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। মানে শোক দিবস আর কি। বিবিসির যে তালিকা হয়েছিল 2004 সালে শ্রেষ্ঠ বাঙালির তালিকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন প্রথম, আর সেকেন্ড ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে দেখেন এরা দুইজনেই আগস্ট মাসে জন্মগ্রহণ করেছেন, মৃত্যুবরণ করেছে। হ্যাঁ, মৃত্যুবরণ করেছে দুজনেই আগস্ট মাসে। আমরা কিন্তু মনে রাখতে পারি 15ই আগস্ট জানে না, মনে নেই, এরকম খুব কম লোকজন আছে যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যাপারটা থেকে আমরা কিন্তু এই আগস্ট মাসটা ইজিলি মুখস্থ রাখতে পারি। সেক্ষেত্রে দেখেন আমরা জন্ম আর মৃত্যু 7 মনে রাখতে পারি। হ্যাঁ, 7 মে 7 আগস্ট। 7ই মে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন, 7ই আগস্ট দেখেন ডেটটা একই। হ্যাঁ, আর এইদিকে 80 বছর তিনি বাঁচেন, ধরেন 80 বছর। হ্যাঁ, এই 1861 এখানে 1961 হওয়ার কথা ছিল, শুধু আপনার এই 80 বছর বাঁচার জন্য এখানে 1941 1861 সালে জন্মগ্রহণ করেন। আপনার মনে মনে 100 কল্পনা করেন, 1961 সালে মৃত্যুবরণ করার কথা, কিন্তু তিনি 80 বছর বাঁচেন। 80 বছর বাঁচার জন্য 1941 সালে তিনি মৃত্যুবরণ করেন, ঠিক আছে? দেখেন এখান থেকে মুখস্থ করে একটা আমি বললাম 7 মনে রাখবেন, 7 মে আর 7 আগস্ট। আর 1861 সাল মুখস্থ রাখবেন। সাথে কি? সাথে হচ্ছে আপনার 1941 সাল। দেখেন তিনি 80 বছর জীবিত ছিলেন। 80 দেখেন 61 সাথে আপনি এখানে কিন্তু 1961 দিতে পারতেন, কিন্তু আপনি না দিয়ে কি দিচ্ছি আমরা বললাম যে 80 বছর তিনি বেঁচে ছিলেন, এই জন্য 1941। 1861 থেকে 1941 আর 7 মে 7 আগস্ট, 7 মে 7 আগস্ট। এভাবে যদি আমরা কয়েকবার পড়ি আমরা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল সবসময় মুখস্থ রাখবো। আমার কিন্তু সবসময় মনে থাকে এই ফিগারটা দেখলে দেখুন মনে থাকে 61 41, এখানে 1819, এখানে হচ্ছে 80 বছর। এইভাবে 25শে বৈশাখ 1268 সাল, এখানে দেখেন 80, তাহলে যুক্ত করেন। দেখেন এখানে 1368 হওয়ার কথা ছিল, 1348, 80 বছর। হ্যাঁ, 80 বছর। দেখেন 1268 বঙ্গাব্দ, 1348 বঙ্গাব্দ। 25শে বৈশাখ 22শে শ্রাবণ, 25শে বৈশাখ আর 22 শ্রাবণ, 25 বৈশাখ আর হচ্ছে 22 শ্রাবণ, ঠিক আছে? জন্ম দেখেন, জন্ম ক্লিয়ার নাকি? দেখেন আপনারা চোখ বন্ধ করে একবার ভাবেন। 7 এই ফিক্সড থাকতেছে, 7 মে আর 7 আগস্ট। আগস্ট নিয়ে আমি একটা কথা বললাম, এই গল্পগুলো বললাম যাতে মনে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও আগস্ট মাসে মৃত্যুবরণ করেন। তিনি বিবিসির শ্রেষ্ঠ বাঙালির তালিকায় প্রথম স্থান অধিকার করেছিলেন, আর দ্বিতীয় স্থান অধিকার করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। দুইজনে আগস্ট মাসে মৃত্যুবরণ করেছে। সেটা কত তারিখ? 7 তারিখ। 7 মে 7 আগস্ট, একই তারিখ। দেখেন এখানে 1861 সাল, আমরা 1961 ভাববো, ধরবো যে 100 বছর, কিন্তু না, তিনি 100 বছর না বেঁচে 80 বছর বেঁচে ছিলেন। 1941 25 বৈশাখ 1268 বঙ্গাব্দ, 22 শ্রাবণ 1348 বঙ্গাব্দ। এখানে কিন্তু আমরা একটা সাল পড়লেই হয়। দেখেন 1368 হওয়ার কথা ছিল, 1348। 25শে বৈশাখ আর 22 শ্রাবণ, এই দুইটা মনে রাখলে আর এইটা মনে রাখলে এই সালটা আমরা অ্যাভয়েড করতে পারি, ঠিক আছে? দেখেন জন্মসাল কি মুখস্থ হয়েছে? আমরা একটা করে টপিক আপনাদের মুখস্থ করে দিব, তারপরে
নেক্সট টপিকে যাব। একটু কমেন্ট করে জানাবেন, কমেন্ট না করলে আমি তো বুঝতে পারবো না। আমাদের জন্মসাল এবং মৃত্যুসাল কি ক্লিয়ার হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের? আচ্ছা ঠিক আছে, আপনারা দুই একবার নিজে নিজে বলার চেষ্টা করেন, দেখেন এই জিনিসটা অনেক দিন মনে থাকবে আপনাদের। এইভাবে কিন্তু ধরে ধরে মুখস্থ রাখলে অনেক দিন মনে থাকবে। ঠিক আছে, এখন আমরা জন্মসাল মৃত্যু সাল জানলাম, এখন জন্মস্থান কোথায়? জন্মস্থানটা কোথায়? জন্মস্থান হচ্ছে জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। ঠিক আছে, কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তার জন্ম। অবশ্যই কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে। হ্যাঁ, এটা আমরা ছোট থেকে পড়ে আসতেছি, এটা মোটামুটি ক্লিয়ার থাকে আমাদের। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম। তার পরিবারটা কি ছিল? সুনামধন্য পরিবার ছিল সেই সময়টাতে। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর, আর পিতামহী হচ্ছে দিগেশ্বরী দেবী। এত কিছু পড়ার দরকার নেই আমাদের। তবে তিনি পিতামাতার 15 জন সন্তানদের মধ্যে 14তম সন্তান ছিলেন, অষ্টম পুত্র। হ্যাঁ, তিনি 15 জন, এটা অনেক সময় অনেক পরীক্ষায় আসে, যেটা 13, 14 গ্রেডের বিভিন্ন পরীক্ষায় এই কোশ্চেন গুলো আসে অনেক সময়। তিনি 15 জন সন্তানের মধ্যে 14তম ছিলেন। আর পুত্র হিসেবে তিনি অষ্টম ছিলেন। হ্যাঁ, পুত্র হিসেবে তিনি ছিলেন অষ্টম। পুত্র হিসেবে তিনি ছিলেন অষ্টম। দেখেন, খেয়াল করবেন জিনিসটা। তিনি পুত্র হিসেবে মানে ছেলে হিসেবে অষ্টম ছিলেন তার পিতামাতার সন্তানদের মধ্যে। আর 15 জনের মধ্যে তিনি ছিলেন 14তম। ঠিক আছে, পনেরো জন সন্তান, তার মধ্যে তিনি ছিলেন 14তম, আর পুত্র হিসেবে তিনি ছিলেন অষ্টম। হ্যাঁ, আর বাংলাদেশে তিনি তাদের যে জমিদারি ছিল, এই জমিদারিটা নিয়ন্ত্রণ করার জন্য তিনি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতেন। তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গাতে তার স্মৃতি বিজড়িত স্থানগুলো আছে, এইগুলোই কিন্তু আসে বিভিন্ন সময় পরীক্ষায়। তার স্মৃতি বিজড়িত স্থানগুলো নিয়ে বিভিন্ন ভাবে কোশ্চেন আসে। তার স্মৃতি বিজড়িত স্থানের মধ্যে উল্লেখযোগ্য হলো বাংলাদেশের শাহজাদপুর, যেটা হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, সিরাজগঞ্জ বাড়ি কার কার? কমেন্ট করেন দেখি। সিরাজগঞ্জের কে কে আছেন আমাদের এখানে? সিরাজগঞ্জ থেকে যারা আছেন তারা কমেন্ট করতে পারেন। আর কে কে গেছেন এখানে? বাংলাদেশের শাহজাদপুর, যেটা সিরাজগঞ্জে অবস্থিত। তারপর হচ্ছে শিলাইদহ, এটা হচ্ছে কুষ্টিয়াতে। আর হচ্ছে প্রতিশর, এটা হচ্ছে নওগাঁতে। সিরাজগঞ্জ, কুষ্টিয়া, নওগাঁর কে কে আছেন কমেন্ট করতে পারেন। আচ্ছা, একজন বলছে শাহজাদপুর থেকে দেখছি। আচ্ছা, এটা এখানে তো গিয়েছেন না? শাহজাদপুরে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত স্থান আছে। আর শিলাইদহ, কুষ্টিয়া, এখানে আমার শাহজাদপুরে যাওয়া হয়নি, এই দুইটা জায়গায় আমার যাওয়া হয়েছে। আমার বাসা যেহেতু নওগাঁতেই, এই প্রতি শহরে কয়েকবার যাওয়া হয়েছে। ঠিক আছে, প্রতি শহর, নওগাঁ, শিলাইদহ, কুষ্টিয়া, এগুলো জায়গাতে কে কে গেছেন? আচ্ছা, আমার বাড়া থেকে হেঁটে যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, আপনার বাসা দেখবেন, আমরা গিয়ে এই জায়গাটা দেখে আসবো সবাই। ঠিক আছে, আর যারা আছেন সবাই মিলে ওনার বাসায় গিয়ে আমরা এই জায়গাটা দেখে আসবো আর কি। শিলাইদহ, কুষ্টিয়া, আর প্রতিশর হচ্ছে নওগাঁ। ঠিক আছে, এই তিনটা জায়গা হচ্ছে স্মৃতি বিজড়িত রবীন্দ্রনাথ ঠাকুরের।
আচ্ছা এইটুকু যদি ক্লিয়ার হয় তাহলে আমি এটা ক্লিন করতে পারি, ক্লিন করে নেক্সট ইয়েতে যাবো আর কি। এটুকু তো ক্লিয়ার নাকি? কমেন্ট করেন একটু। এটা যদি ক্লিয়ার হয় তাহলে আমরা দেখেন এখানে আমি অতিরিক্ত বেশি কিছু পড়াবো না, যেগুলো পরীক্ষায় আসে এই জিনিসগুলোই বেশি আলোচনা করবো প্রথম দিকে, এই জন্য একটু একটু আলোচনা করলাম। এরপরে আমি যেগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে সেই জিনিসগুলোই পড়াবো এবং মনে রাখার চেষ্টা করবো। হ্যাঁ, আচ্ছা ক্লিয়ার। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের কিছু উপাধি দিয়েছিলেন। বিশ্বকবি, বিশ্বকবি উপাধি দিয়েছিলেন। ব্রহ্মবান্ধব উপাধ্যায়, গুরুদেব, মহাত্মা গান্ধী, কবিগুরু, ক্ষিতিমোহন সেন। দেখেন এখানে, দেখেন এখানে আমি কিভাবে মুখস্থ রাখতাম এই জিনিসটা। দেখেন এটা কিন্তু কোশ্চেন আসে, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই বিশ্বকবি, বিশ্ব আছে না, এই ব্রহ্ম, ব্রহ্ম গোটা ব্রহ্ম বলে না, বিশ্বটাই দেখেন, এটা দেখে পৃথিবী বোঝায়, ঠিক আছে। এই বিশ্বকবি থেকে মনে করেন ব্রহ্ম, ব্রহ্ম মানে কি বিশ্ব, এই ব্রহ্ম থেকে এই ব্রহ্ম বান্ধব দিছে, এই জন্য ইনাকে বিশ্বকবি উপাধি দিয়েছেন রবীন্দ্রনাথ ঠাকুরকে। এই ব্রহ্ম থেকে মনে রাখবেন, হ্যাঁ, ব্রহ্ম বান্ধব, এই ব্রহ্ম থেকে বিশ্বকবি মনে রাখবেন। আর গুরুদেব, মহাত্মা গান্ধী কিন্তু গুরু ছিলেন, ঠিক আছে না। মহাত্মা গান্ধীকে সবাই কি কি হিসাবে জানে? গুরু হিসাবে জানে। ইন্ডিয়ার লোকজন কি মহাত্মা গান্ধীকে এইভাবেই সম্মান করে, গুরুর মতো, তাই ঠিক আছে না। গুরুদেব, মহাত্মা গান্ধী ছিলেন গুরুদেব। এই গুরুদেব কি করছেন? তাকে গুরুদেব উপাধি দিয়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুরকে গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী। আর কবি গুরু উপাধি দিয়েছিলেন ক্ষিতিমোহন সেন। ক্ষিতি দিয়েছিলেন কবি গুরু, কবি ক্ষিতিমোহন, ক্ষিতিমোহন দিয়েছিলেন কবি গুরু। দেখেন এই বিশ্ব থেকে মনে রাখবেন ব্রহ্ম, বিশ্ব ব্রহ্মাণ্ড বলে না, এই তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ড, এই বিশ্ব কবি উপাধি দিয়েছিলেন ব্রহ্ম, এই ব্রহ্ম থেকে আমরা মনে রাখতে পারি বিশ্ব। আর মহাত্মা গান্ধী ছিলেন গুরুদেব, এটা আমরা সবাই জানি। হ্যাঁ, তাহলে গুরুদেব উপাধি দিয়েছিলেন মহাত্মা গান্ধী, আর কবি গুরু ছিলেন ক্ষিতিমোহন। কবি গুরু হচ্ছে ক্ষিতিমোহন, ঠিক আছে। দেখেন এই কবিগুরু, কবিগুরু হচ্ছে ক্ষিতিমোহন সেন, আর গুরুদেব হচ্ছে মহাত্মা গান্ধী, আর বিশ্বকবি ব্রহ্মবান্ধব উপাধ্যায়, ঠিক আছে। এই তিনটা জিনিস ক্লিয়ার। দেখেন এই তিনটা জিনিস কি ক্লিয়ার? আচ্ছা একটু কমেন্ট করে জানাবেন যে তিনটা জিনিস মুখস্থ হয়েছে নাকি, এখন আপনাদের পারবেন নাকি তিনটা জিনিস।
বিশ্বকবি গুরুদেব আর কবিগুরু, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম ছিল মোট 9টি। হ্যাঁ, ছদ্মনাম ছিল মোট 9টি। হ্যাঁ, এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ভানু সিংহ ঠাকুর, এটাই আসে পরীক্ষায়। ভানু, এই ছদ্মনামে তিনি লিখতেন আর কি, ভানু সিংহ ঠাকুর। হ্যাঁ, ছদ্মনাম মোট ছদ্মনাম ছিল 9টি। এই ভানু সিংহ ঠাকুর জানলে মোটামুটি হয়, এটাই পরীক্ষায় আসে। রবীন্দ্রনাথ ঠাকুরের, আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের কোন অংশ থেকে বেশি প্রশ্ন আসে? রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য থেকে একটা কোশ্চেন আসে, উক্তি থেকে উক্তি গুরুত্বপূর্ণ, আর এই আদার্স যে জিনিসগুলো আছে ছদ্মনাম, জন্মসাল, এগুলা থেকে কিছু কোশ্চেন আসে। হ্যাঁ, এই তিনটা জিনিসই গুরুত্বপূর্ণ। আচ্ছা, হুমায়রা খান, আচ্ছা আমাদের ওটা যেহেতু পেইড ব্যাচ, আমরা তো ওখানে তো ক্লাস নিবই, ওটা তো আলাদা। আপনারা যদি এখানে চান ক্লাস করতে পারেন, সমস্যা নেই। আমি তো ওখানে ক্লাস নিতে হবে আমার, আমি তো ওখানেও ক্লাস নিব, ঠিক আছে, সমস্যা নেই। এরপরে দেখেন, আচ্ছা আমরা পদক টদক নিয়ে একটু পরে আলোচনা করি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কর্মে আসি কিছু, এগুলো আলোচনা করার পরে আবার আমরা নবেল আর হচ্ছে তার যে পুরস্কারগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো। তার সাহিত্য কর্মে চলে আসি আমরা। উপন্যাস, রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস মুখস্থ করার একটি ভিডিও, আমি শর্ট ভিডিও মেবি এই পেজে দেওয়া ছিল, তারপরও আমি আবার বলতেছি, দেখেন আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসের একটি ভিডিও দিয়েছিলাম, তারপর আবার বলতেছি, একবার শুনে মনোযোগ দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কেমন ছিল? রবীন্দ্রনাথ ঠাকুর কি ছিল, তার উপন্যাসগুলোর মধ্যে কিন্তু রোমান্টিসিজম পাওয়া যায়। হ্যাঁ, রোমান্টিসিজম পাওয়া যায়, তার উপন্যাসগুলো পড়ছেন হয়তো অনেকেই, তার উপন্যাসগুলোর মধ্যে রোমান্টিসিজম পাওয়া যায়, এবং তিনি একটু রোমান্টিক টাইপের ছিলেন। বলতে গেলে তিনি হচ্ছে দেখা যাচ্ছে বিয়ে শাদী এগুলা পছন্দ করতেন। হ্যাঁ, এইভাবে ভাবি আমরা, জাস্ট এটা মুখস্থ করার জন্য, এটা রিয়েল কোনো কথাবার্তা না এগুলা। আমি যেগুলো বলতেছি এগুলা মুখস্থ রাখার জন্য জাস্ট আমি টেকনিক বের করেছি। যে রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক বিয়ে করার শখ ছিল। হ্যাঁ, তিনি তো একদিন কি করলেন, রবীন্দ্রনাথ ঠাকুর গল্পের মতো করে ভাববেন। রবীন্দ্রনাথ ঠাকুর বিয়ের উদ্দেশ্যে একদিন ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে, কোথায়? বিয়ের উদ্দেশ্যে ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে, ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে, আচ্ছা আমি বলে নিই তারপর লিখি। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে রাজা সেজে, তিনি যেহেতু বিয়ে করতে যাচ্ছেন, ওই হাটটাতে বউ ঠাকুরানীর হাট যেটা, ওই হাটে তিনি যাচ্ছেন বিয়ে করার জন্য, মেয়ে দেখতে। ওই হাটে মেয়ে পাওয়া যায় বিয়ের জন্য। হ্যাঁ, ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে রাজা সেজে গেছেন তিনি বিয়ে করার উদ্দেশ্যে। গিয়ে তিনি দুই বোনকে দেখেছেন। হ্যাঁ, দুই বোনকে দেখেছেন, তাদের নাম কি? তাদের নাম হচ্ছে করুণা আর মালঞ্চ। তাদের নাম হচ্ছে করুণা এবং মালঞ্চ। হ্যাঁ, তাদের নাম হচ্ছে করুণা এবং মালঞ্চ। দুই বোনকে তিনি দেখেছেন, করুণা এবং মালঞ্চ। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে গিয়ে তিনি করুণা এবং মালঞ্চকে দেখেছেন, এবং সামাজিক ভাবে তিনি বলেছেন যে এই সমাজে যত লোকজন আছে সামাজিক ভাবে জানায় আমি দুই বোনকে বিয়ে করতে চাই। এখন কথা হচ্ছে, একটা গ্রামের একটা হাটে যদি আপনি জান যে দুই বোনকে একসাথে বিয়ে করতে চান, মানুষ পিটাই দেবে না? এখন দুই বোন করুণা এবং মালঞ্চ দুজনকেই একই সাথে তিনি বিয়ে করতে চেয়েছেন। তখন কি হয়েছে, ওই হাটে এই মেয়ের পরিচিত, এই দুই বোনের পরিচিত ঘরে বাইরে যত লোকজন ছিল ওই হাটের আশেপাশে, দেখেন আমি আবার বলতেছি, ঘরে বাইরে যত লোকজন ছিল তারা কি হয়েছে, ক্ষিপ্ত হয়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের বুঝে। বলে কি, তিনি করুণা এবং মালঞ্চ দুইজনকে বিয়ে করতে চাইছে, যে কোনো একজনকে বিয়ে করতে হবে, দুইজনকে একসাথে বিয়ে করতে চাইছে। এই জন্য গ্রামের ঘরে বাইরে যত লোকজন ছিল সবাই ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ,
তখন রবীন্দ্রনাথকে মারবে, ধরছে আর আটকাইছে আর কি, যে যাইতে দিব না, কি পাইছো এই টাইপের আর কি। হ্যাঁ, রবীন্দ্রনাথকে বলছে যে এই এটা কি বললে, এই জন্য তাকে আটকায় দিছে, যে তাকে যাইতে দিবে না। তখন রবীন্দ্রনাথ ঠাকুর তো একটু কি লোক, ধনবান লোক, যেহেতু তার অনেক ক্ষমতা, তিনি তখন কি করছেন, তার রাজনৈতিক চার গোড়া আছে, রাজনৈতিক তার চারটা গোড়া আছে, যারা রাজনীতি করতো, রাজনৈতিক চার গোড়ার সাথে যোগাযোগ করতে বললেন। তার সাথে যারা গেছিল ওখানে, তাদের বললেন যে তোমার রাজনৈতিক চার গোড়া আছে, তাদের সাথে একটু যোগাযোগ করো, রাজনৈতিক যে চার গোড়া আছে তাদের সাথে একটু যোগাযোগ করো। যোগাযোগ করে এসে কি বললো, যোগাযোগ করে শেষ পর্যায়ে তারা কি করছে, যোগাযোগ করছে, করে তারা আসছে, আসে কি হয়েছে, শেষে কি করছে, যখন সবকিছু মানে মিডিয়া টিটা শেষ হয়েছে, শেষে তারা কি করছে, নৌকায় করে চাতুরের মতো নিয়ে পালিয়ে গেছে। ওই যে চারটা গোড়া আসছিল যারা রাজনীতি করে, এরা কি করছে, শেষ সময় আসছে, এসে শেষ সময় এসে তাদের চাতুরের মতো করে নৌকায় করে পালিয়ে চলে গেছে। ঠিক আছে, চাতুরের মতো করে নৌকা যুগে তাকে পালিয়ে নিয়ে চলে গেছে, রাস্তা যুগে না গিয়ে নৌকা যুগে তাকে নিয়ে পালিয়ে গেছে। দেখেন আমি একটু লিখি, হ্যাঁ, রাজস্বী, দুই বোন, করুণা, মালঞ্চ। একটু জুড়ে লিখতেছি, হ্যাঁ, ঘরে বাইরে চার অধ্যায়, গোরা যোগাযোগ শেষের কবিতা চতুরঙ্গ নৌকাডুবি। দেখেন একটু মনোযোগ দিয়ে শুনে না, তার উপন্যাসগুলো দেখেন, আমি পেজে দিয়েছি, তারপরে আবার বলে দিচ্ছি। দেখেন আমি কি বলছি, রবীন্দ্রনাথ ঠাকুর একটু রোমান্টিক ধর্ম ছিলেন। তিনি কি করছেন, বিয়ের উদ্দেশ্যে তিনি কোথায় গেছেন, বউ ঠাকুরানীর হাটে গেছেন। কেমন করে বউ ঠাকুরানীর হাটে গেছেন, কেমন কি, রাজা সেজে, রাজা থেকে রাজস্বী, এই রাজা থেকে আমি বললাম যে রাজা সেজে। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাট, এই উপন্যাসটা হচ্ছে ঐতিহাসিক, আমি কিন্তু বলেছি বলার সময়, ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে, তার মানে কি, বউ ঠাকুরানীর হাটটা হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে রাজা সেজে, রাজা থেকে রাজস্বী, রাজা সেজে তিনি বিবাহের উদ্দেশ্যে গিয়েছেন। হ্যাঁ, বিবাহের উদ্দেশ্যে গিয়ে তিনি কি করেছেন, দুই বোনকে সামাজিক ভাবে, এটা হচ্ছে সামাজিক উপন্যাস, দুই বোনকে তিনি সামাজিক ভাবে বিবাহ করতে চেয়েছেন। হ্যাঁ, করুণা, যাদের নাম কি, করুণা এবং মালঞ্চ, এই দুই বোনকে তিনি বিবাহ করতে চেয়েছেন, যাদের নাম করুণা এবং মালঞ্চ। বিবাহ করতে চাওয়ার জন্য এই করুণা হচ্ছে প্রথম লেখা তার অসমাপ্ত উপন্যাস, এই নোটগুলো দেখে নিতে পারেন, এগুলো পড়ার সময় এরপরে নিতে পারেন। প্রথম লেখা অসমাপ্ত উপন্যাস কি, করুণা এবং মালঞ্চকে বিয়ে করতে চেয়েছেন। তারপরে কি, দুই বোনকে যখন একসাথে বিয়ে করতে চেয়েছেন, তখন কি বললাম যে ঘরে বাইরে যত লোকজন ছিল তারা ক্ষিপ্ত হয়ে গেছে। হ্যাঁ, ঘরে বাইরে যত লোকজন ছিল তারা ক্ষিপ্ত হয়ে গেছে। ক্ষিপ্ত হওয়ার ফলে কি হয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আটকে দিছে, যে কি বললেন, এটা দুই বোনকে বিয়ে করতে, মানে লোক খারাপ, তাকে আটকে দিছে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু প্রভাবশালী ছিল, তার চার গোড়া ছিল, এই রাজনৈতিক চার গোড়া, এই চার অধ্যায় গোড়া কিন্তু তার রাজনৈতিক উপন্যাস। তাহলে কি, চার অধ্যায় এবং গোড়া, এই চার অধ্যায় রাজনৈতিক চার গোড়ার সাথে যোগাযোগ করতে বলছেন। এই তো যোগাযোগ করতে বলছেন, রাজনৈতিক তার চার গোড়া ছিল, এই গোড়ার সাথে যোগাযোগ করতে বলছেন। ঠিক আছে, যে তাকে যাতে বাঁচায় নিয়ে যায়।
তারপরে কি যোগাযোগ করা শেষ হলে শেষের কবিতা যোগাযোগ করা শেষে এই চার গোরা আসছে, এসে চাতুরের মতো মানে চালাকের মতো তাকে রাস্তা যোগে না গিয়ে নৌকা যোগে তাকে নিয়ে পালাইয়া গেছে। এই নৌকা যোগ থেকে নৌকা ডুবি। ঠিক আছে, এই তো যোগাযোগ হচ্ছে সামাজিক উপন্যাস। একটা এই যোগাযোগ এখান থেকে সামাজিক উপন্যাস চার অধ্যায় ঘরে বাইরে 4 অধ্যায়, এগুলো হচ্ছে রাজনৈতিক উপন্যাস। গোরা রাজনৈতিক উপন্যাস। হ্যাঁ, বললাম না রাজনৈতিক 4 গোরা। ঠিক আছে, ঘরে বাইরে যেটা ছিল রাজনৈতিক 4 গোরা, এইখান থেকে মনে রাখতে পারেন রাজনৈতিক উপন্যাস হচ্ছে এগুলা। তারপরে কি শেষের কবিতা কাব্যধর্মী উপন্যাস। শেষের কবিতা কি ধরনের উপন্যাস? কাব্যধর্মী উপন্যাস। শেষের কবিতা হচ্ছে কাব্যধর্মী উপন্যাস। হ্যাঁ, চতুরঙ্গ আছে, পরে নৌকা ডুবি। ঠিক আছে, নৌকা ডুবি সামাজিক উপন্যাস। দেখেন উপন্যাস কি মুখস্থ হয়েছে? আচ্ছা, উপন্যাস মুখস্থ হলে আমরা নেক্সট টপিকে যাবো। হ্যাঁ, একটু কমেন্ট করে জানাবেন। উপন্যাস যদি ক্লিয়ার হয় এরপরে আমরা নেক্সট টপিকে যাব। আচ্ছা, একটু কমেন্ট করবেন উপন্যাস যদি ক্লিয়ার হয়, তাহলে আমি নেক্সট টপিকে যাব। নাকি আরেকবার বলতে হবে? আমি যে ছন্দটা বললাম এটা কি আবার বলতে হবে না ক্লিয়ার? আচ্ছা, একজন বলছে হ্যাঁ ভাইয়া ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো আর বলার প্রয়োজন নেই। হ্যাঁ, উপন্যাস মুখস্থ রাখবেন কিভাবে? সুন্দর করে গল্পের মতো করে। আমি যে গল্পটা বললাম এটা আপনারা কি করবেন, আরেকজনের সাথে শেয়ার করবেন, অথবা এমনিতে নিজে নিজেই বলতে পারেন এই গল্পটা মনে মনে। তো কয়েকবার যদি বলেন এইভাবে, আমি আশা করি 3-4 বছরও বলবেন না এইভাবে। ঠিক আছে? আচ্ছা, ফারহান আরেকবার দেখেন, আমি বলতেছি আরেকবার। রবীন্দ্রনাথ ঠাকুর একটু রোমান্টিক ছিলেন। তিনি বিয়ে করবেন আর কি, তার বিয়ে করার একটা অভ্যাস ছিল বারবার। তো তিনি বিয়ের জন্য ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে, ভালোভাবে খেয়াল করেন, তিনি বিয়ের উদ্দেশ্যে কোথায় যাবেন? ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাট, যেখানে বিয়ের জন্য মেয়ে পাওয়া যায়। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটটা হচ্ছে ঐতিহাসিক না উপন্যাস। ঐতিহাসিক বউ ঠাকুরানীর হাটে রাজা সেজে গেছেন, তিনি ভাব নিয়ে গেছেন রাজা সেজে গিয়েছেন বিয়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে তার 2 বোনকে পছন্দ হয়েছে, তাদের নাম করুণা এবং মালঞ্চ। হ্যাঁ, এই করুণা এবং মালঞ্চকে তিনি সামাজিক ভাবে বিয়ে করতে চেয়েছেন। এই 2 বোন কিন্তু সামাজিক একটি উপন্যাস। হ্যাঁ, সামাজিক ভাবে বিয়ে করতে চেয়েছেন যখন, তখন ওই এলাকার লোকজন তারা ক্ষিপ্ত হয়ে গেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর একই পরিবারে 2 বোনকে বিয়ে করতে চেয়েছে। এই জন্য কি হয়েছে, তারা এই এলাকার লোকজন, ঘরে বাইরে যত লোকজন ছিল এলাকার, এই ঘরে বাইরের লোকজন যত ছিল তারা ক্ষিপ্ত হয়ে গেছে। ঘরে বাইরে একটা উপন্যাস, তারা ক্ষিপ্ত হয়ে গিয়ে তাকে মারবে, তাকে আটকায় ফেলছে, তাকে যাইতে দেবে না রবীন্দ্রনাথ ঠাকুরকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু প্রভাবশালী ছিলেন, তার অবশ্যই এখান থেকে মুক্ত হতে হবে। এই উদ্দেশ্যে তিনি কি করলেন, তার সাথে যারা গিয়েছিল তাদের বললেন যে আমার যে রাজনৈতিক 4 গোরা আছে, হ্যাঁ, রাজনৈতিক 4 গোরা, রাজনৈতিক উপন্যাস হচ্ছে 4 অধ্যায় এবং গোরা। হ্যাঁ, রাজনৈতিক 4 গোরা আছে, ঘরে বাইরেও কিন্তু রাজনৈতিক উপন্যাস, এটা ব্রিটিশ ভারতের আন্দোলন নিয়ে। হ্যাঁ, এই রাজনৈতিক যে 4 গোরা আছে তাদের সাথে যোগাযোগ করো, যাতে আমাকে এখান থেকে বাঁচা নিয়ে যায়। তারপরে কি করছে, ওই 4 গোরা শেষে চলে আসছে, শেষ থেকে শেষের কবিতা শেষে এসে তাকে চাতুরের মতো অর্থাৎ চালাকের মতো সবার চোখ ফাঁকি দিয়ে তাকে কি করছে, নৌকা যুগে পালায় নিয়ে গেছে। ঠিক আছে, নৌকা যুগে নৌকা ডুবি। এই তো ক্লিয়ার। আচ্ছা, এবার ক্লিয়ার হয়েছে?
যে এবার ক্লিয়ার হয়েছে, এবার ক্লিয়ার হলে জানাবেন। হ্যাঁ, আরো কয়েকবার বলবেন, আপনারা নিজেরাই শেয়ার করবেন এই জিনিসগুলো। এখান থেকে কিছু নোট লিখে দিলাম আমি। প্রথম লেখা অসমাপ্ত উপন্যাস হচ্ছে করুণা, বউ ঠাকুরানীর হাট ঐতিহাসিক উপন্যাস, দুই বোন। চরিত্র আলাদা ক্লাস নিব আমি রুটিন দিয়ে দিয়েছি, সেক্ষেত্রে চরিত্র না পড়লেও হবে আপনার আপাতত, ঠিক আছে? চরিত্রগুলো নিয়ে আলাদা ক্লাস হবে। হ্যাঁ, আচ্ছা দেখেন। আচ্ছা, এম এস মাইন ভাই কমেন্ট করেছে, সুন্দর করে বলেছেন, ধন্যবাদ ভাই। দেখেন, নাটক রবীন্দ্রনাথ ঠাকুরের নাটক। হ্যাঁ, আমি নাটকগুলো আগে লিখে নিই, তারপর আমি শিখিয়ে দেবো কিভাবে মুখস্থ রাখতে হয়। দেখেন, তাসের দেশ, রাজা, পৃথ্বীরাজের ঘোড়া, নটির পূজা, রক্তকবরী, বিসর্জন, মুক্তধারা, অচলায়তন, বসন্ত, ডাকঘর, চিরকুমার সভা। আপনারা একটু খাতায় লিখে নেন এগুলো। হ্যাঁ, এগুলো দেখে দেখে যখন আমি ছন্দটা পড়বো, সেক্ষেত্রে আপনাদের মুখস্থ করা সুবিধা হবে, ঠিক আছে? এগুলো একটু লিখে নেন আপনারা। হ্যাঁ? লম্পট, অধিকারিণী, মায়ার খেলা, বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী। আচ্ছা, একটু লেখা হলে জানাবেন আমাকে। হ্যাঁ, আপনাদের লেখা হলে আমাকে একটু জানাবেন, ঠিক আছে? আপনাদের লেখা হয়েছে, যেটা উঠানো হয়েছে জিনিসগুলা?
এগুলো উঠানো হলে জানাবেন, তারপরে আমি দেখেন আমাদের টেকনিকটা শিখিয়ে দেবো। হ্যাঁ, একটু দ্রুত লিখবেন, যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর টপিকটা অনেক বড়, সেক্ষেত্রে কিন্তু আমাদের সময় লাগবে শেষ করতে। হ্যাঁ, যাতে কিছু ছাড়া না পড়ে পুরোপুরি শেষ করা যায়, একটু দ্রুত করবেন। আচ্ছা হয়েছে, ঠিক আছে, তাহলে দেখেন আমি যেভাবে বলি সেভাবে মনে রাখবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের বললাম তো বিয়ে একটা অভ্যাস ছিল, সেই ক্ষেত্রে আপনারা একটা জিনিস মনে রাখতে পারেন, রবীন্দ্রনাথ ঠাকুরের কি অভ্যাস ছিল? রবীন্দ্রনাথ ঠাকুরের তাস খেলার অভ্যাস ছিল। আর যেহেতু টাকা পয়সা ছিল ওই সময়, আমি কিন্তু বলতেছি বারবার, এটা মুখস্থ করার জন্য জাস্ট, এগুলো সিরিয়াসলি নেওয়ার কিছু নাই। রবীন্দ্রনাথ ঠাকুরের তাস খেলার অভ্যাস ছিল। হ্যাঁ, এখন কি করেছে, তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর, দেখেন তিনি কি করতেন, খুবই তাস খেলতেন, এই জন্য তাকে তাসের রাজা বলা হতো। হ্যাঁ, তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি কি ছিলেন, তাসের দেশের একজন রাজা ছিলেন। তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে, তিনি যেহেতু তাস খেলতেন, তাকে সবাই তাসের দেশের রাজা বলতো রবীন্দ্রনাথ ঠাকুরকে। তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় গিয়েছেন তিনি। হ্যাঁ, তিনি পূজাতে গিয়েছেন আর কি। কোথায়, কিসে চড়ে? পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে। রবীন্দ্রনাথ ঠাকুর কে ছিলেন? তাসের দেশের রাজা ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি কি করেছেন? পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় গিয়েছেন পূজা দেওয়ার জন্য। দেখেন একটু ক্লিয়ার, তিনি কি কোথায় গিয়েছেন? পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় পূজা দিতে গিয়েছেন। তিনি সেখানে কি দিবেন? রক্তকবরী বিসর্জন দেওয়ার চিন্তা করেছেন। তিনি কোথায়? উনি তাসের দেশের রাজা, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুর, তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় গিয়েছেন রক্তকবরী বিসর্জন দিতে। তিনি যেহেতু পূজায় যে কিছু বিসর্জন দিতে হয়, তিনি কি রক্তকবরী বিসর্জন দিতে গিয়েছেন। হ্যাঁ, রক্তকবরী বিসর্জন দিয়েছেন। দেওয়ার পরে তিনি যখন সেইখান থেকে ফিরে আসতেছেন, তিনি তখন ঘোড়ায় চড়ে যখন ব্যাক করতেছেন, তখন তিনি কি দেখতেছেন? দূরে কি দেখতেছেন? মুক্তধারা। এই মুক্তধারা নামক একটি কি নাট্যদল, মুক্তধারা নামক একটি নাট্যদল, নাট্যদলের নাম কি? মুক্তধারা। মুক্তধারা নামক একটি নাট্যদল অচলায়তনে বসন্তের একটি নাটক পরিবেশন করতেছিল। তিনি যখন ব্যাক করতেছেন পূজা শেষ করে, পূজায় তিনি রক্তকবরী বিসর্জন দিয়েছেন, তারপর তিনি দেখলেন সেখানে মুক্তধারা নামক একটি নাট্য দল, তারা কি করেছিল? অচলায়তনে বসন্তের নাটক পরিবেশন করতেছিল। তিনি যেহেতু নাটক পছন্দ করতেন, নাটকের লোক, তখন তিনি নাটক দেখার জন্য তখন কি চলে গেলেন সেইখানে। নাটক দেখেন হইতেছে, দেখলেন দূরে নাটক হইতেছে, তিনি নাটকের ওইখানে চলে গেলেন। হ্যাঁ, নাটক চলা অবস্থায় একটা ঝামেলা হয়েছে, ধরেন ওইখানে নাটক চলা অবস্থায় একটি ঝামেলা হয়েছে। কে অভিনয় করবে না করবে এগুলো নিয়ে, অভিনয় খারাপ হইতেছে ভালো হইতেছে এগুলো নিয়ে একটা ঝামেলা হয়েছে। তখন সেখানে কি ছিল? একটি ডাকঘর ছিল, যেখানে ঝামেলা হয়েছে, ঝামেলা তো মিটাইতে হবে। ডাকঘরের চিরকুমার সভায়, তখন একটা ডাকঘর ছিল ওখানে, এই ডাকঘরে একটি সভা ডাকা হলো, সেই সভার নাম হচ্ছে চিরকুমার সভা। সেখানে যেহেতু রবীন্দ্রনাথ ঠাকুর গেছে, তাকেও ডাকা হয়েছে যে আপনি এই জিনিসটা সলভ করে দেন, এই নাটক পরিবেশন হতে যায় সমস্যা হয়েছে। তো সেখানে একটি ডাকঘরে একটি সভা যাকে ডাকা হয়েছে, এটার নাম হচ্ছে চিরকুমার সভা। সেই সভার নাম কি? চিরকুমার সভা। হ্যাঁ, এই ডাকঘরের চিরকুমার সভায় একটা সিদ্ধান্ত হলো যে এই কালের যাত্রায় চিত্রাঙ্গদার মতো প্রতিভা খুবই বিরল, এই চিত্রাঙ্গদাকে তারা নাটক থেকে বাদ দিতে চাইছিল। তখন এই যে ডাকঘরে যে চিরকুমার সভা হলো, এই যাত্রায় এই সবাই সিদ্ধান্ত হলো যে এই কালের যাত্রায় এই চিত্রাঙ্গদার মতো বাল্মীকি প্রতিভা খুবই বিরল, মানে এই চিত্রাঙ্গদার মতো ট্যালেন্ট লুক নাই, তাকে বাদ দেওয়া যাবে না নাটক থেকে। তিনি নাটকে কি ভুল করেছেন যদিও, তাও তাকে বাদ দেওয়া যাবে। রবীন্দ্রনাথ ঠাকুর এরকম সিদ্ধান্ত দিলেন। হ্যাঁ, এরকম সিদ্ধান্ত দিলেন যে এই চিত্রাঙ্গদা এখান থেকে বাদ দেওয়ার কোনো উপায় নেই। ঠিক আছে না? এখন এটার জন্য কি হয়েছে? এই যে এরপরে এই অধিকারিণী নামে একটা লম্পট ছিল, ঠিক আছে না?
কিন্তু এই লম্পট অধিকারিণী এই যে এই যে চিত্রাঙ্গদার ইয়া ছিলেন আর কি, প্রতিযোগী ছিলেন এই টাইপের। লম্পট অধিকারিণীর মায়ার খেলায়, কিন্তু লম্পট অধিকারিণীর মায়ার খেলায় বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী এই চার বোন চিত্রাঙ্গদার নামে অভিযোগ করলো। এই কি করছে, এই চার বোন এই অধিকারী লম্পটের হাত থেকে এই চার বোন রেহাই পায়নি, তারা তাকে কি করছে, বিভিন্নভাবে প্ররোচিত করে চিত্রাঙ্গদার নামে অভিযোগ দেওয়া। তো এই চার বোন লম্পট অধিকারিণীর মায়ের খেলা থেকে বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী রেহাই পায়নি। ঠিক আছে, এভাবে মনে রাখতে পারেন। তাহলে দেখেন আমি আবার বলতেছি, দেখেন তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর কে, তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ ঠাকুর পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে একটি পূজা দিতে গেছেন, যে পূজার নাম হচ্ছে নটির পূজা। নটির পূজায় গিয়েছেন পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে। সেখানে গিয়ে তিনি কি করবেন, রক্ত কবরী বিসর্জন দিবেন। ঠিক আছে, কি করবেন, রক্ত কবরী বিসর্জন দিবেন। ঠিক এই সময় বিসর্জন দিয়ে যখন ব্যাক করতেছিলেন, তখন তিনি দূরে দেখলেন মুক্তধারা নামক নাট্য দল অচলায়তনে বসন্তের নাটক পরিবেশন করছিল। নাটক পরিবেশন করার সময় সেখানে একটি ঝামেলার সৃষ্টি হয়। এই ঝামেলা সলভ করার জন্য সেখানে একটা ডাকঘর ছিল। এই ডাকঘরে একটি চিরকুমার সভা ডাকা হয়। ডাকঘরে কি ডাকা হয়, চিরকুমার সভা ডাকা হয়। এই চিরকুমার সভায় সিদ্ধান্ত হয়, এই কালের যাত্রায় চিত্রাঙ্গদার মতো বাল্মীকি প্রতিভা আর একটিও নেই, তাই তাকে চিত্রাঙ্গদাকে বাদ দেওয়া যাবে না। এইদিকে আবার লম্পট অধিকারিণীর মায়ার খেলা থেকে বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী কেউ রেহাই পায়নি, কারণ তাকে তারা পরিচিত করে চিত্রাঙ্গদার বিরুদ্ধে কি করেছে, অভিযোগ দেওয়া হয়েছে। দেখেন ক্লিয়ার নাকি? একটু কমেন্ট করে জানাবেন ক্লিয়ার নাকি। এটা কি মুখস্থ হয়েছে নাকি আপনারা? এখন মুখস্থ না হলে এই জিনিসটা কয়েকবার বলবেন, যা কয়েকবার আলোচনা করবেন বিভিন্ন জনের সাথে। আপনার ফ্রেন্ডদের সাথে আলোচনা করতে পারেন, অথবা রুমে নিজে নিজেই বলতে পারেন কয়েকবার। এভাবে বললে কিন্তু জিনিসগুলো ভালোভাবে মুখস্থ হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা আবার বলবো। ঠিক আছে, দেখেন তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ পৃথ্বীরাজের ঘোড়ায় চড়ে নটির পূজায় গিয়েছেন রক্তকবরী বিসর্জন দিতে। তাসের দেশের রাজা রবীন্দ্রনাথ কিভাবে গিয়েছেন, তিনি যেহেতু ধনাঢ্য, তিনি পৃথ্বীরাজের একটি ঘোড়ায় চড়ে গেছেন, নটির পূজায় গিয়েছেন, সেখানে তিনি রক্তকবরী বিসর্জন দিবেন। যখন তারপর তিনি সেখান থেকে শেষ করে রক্তকবরী বিসর্জন শেষ করে যখন তিনি ফিরে আসতেছিলেন, তখন সেখানে দেখলেন দূর থেকে সেখানে মুক্তধারা নামক একটি নাট্য দল অচলায়তনে বসন্তের নাটক পরিবেশন করছিল। এই নাটক পরিবেশন করতে গিয়ে সেখানে একটি ঝামেলার সৃষ্টি হয়। সেটা সলভ করার জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে ডাকা হয়। তো কোথায় বসবে, সেখানে একটা ডাকঘর ছিল। ডাকঘরে একটি চিরকুমার সভা ডাকা হয়। সেখানে একটি সভা ডাকা হয়, সভার নাম হচ্ছে চিরকুমার সভা। এই ডাকঘরে চিরকুমার সভা ডাকা হয় এবং সেখানে সিদ্ধান্ত হয়, এই কালের যাত্রায় যে চিত্রাঙ্গদা, ধরেন যে নাটকের নায়ক ছিল চিত্রাঙ্গদা, এই কালের যাত্রায় এই চিত্রাঙ্গদার মতো প্রতিভা খুবই বিরল, তাই চিত্রাঙ্গদাকে বাদ দেওয়া যাবে না। এইদিকে কি করছে, লম্পট অধিকারিণীর মায়ের খেলা থেকে বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী এই ছিল ভিলেন আর কি। অধিকারিণী লম্পট ছিল তিনি। এই লম্পট অধিকারিণীর মায়ার খেলা থেকে বাঁশরী, তাপসী, শ্যামা, ফাল্গুনী কেউ রেহাই পায়নি, তারা কি করছে, চিত্রাঙ্গদার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে। ঠিক আছে, এখান থেকে আরো কিছু করতে পারেন জিনিসগুলো, যেমন ডাকঘর, তাসের দেশ, এগুলো হচ্ছে এই ডাকঘর আর তাসের দেশ, এই দুইটা হচ্ছে কি নাটক, রূপক বা সাংকেতিক নাটক। এই দুইটা হচ্ছে রূপক বা সাংকেতিক নাটক। হ্যাঁ, তাই এই তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর এটা হচ্ছে এই ডাকঘর হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে উৎসর্গ করেছিলেন। ঠিক আছে,
আর চিত্রাঙ্গদা আর হচ্ছে নটির পূজা, এই দুটো যেটা আছে, এই দুইটা হচ্ছে নৃত্যনাট্য। এটা আসে মাঝে মাঝে। এই দুটো হচ্ছে নৃত্যনাট্য কোনগুলা? নটির পূজা আর হচ্ছে চিত্রাঙ্গদা। নটির পূজা, চিত্রাঙ্গদা। আচ্ছা ঠিক আছে, এটা তো ক্লিয়ার। নটির পূজা আর হচ্ছে চিত্রাঙ্গদা হচ্ছে নৃত্যনাট্য, ঠিক আছে। একটু তাড়াতাড়ি না করলে শেষ হবে না, তাই আমি এটা ক্লিন করলাম। রূপক বা সাংকেতিক নাটক হচ্ছে তাসের দেশ আর হচ্ছে ডাকঘর। ডাকঘর হচ্ছে শরৎচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন, আর তাসের দেশ নেতাজি সুভাষচন্দ্র বসুকে উৎসর্গ করেছিলেন। হ্যাঁ, নৃত্যনাট্য চিত্রাঙ্গদা নটির পূজা, এই দুটো হচ্ছে নৃত্যনাট্য, ঠিক আছে। আরেকটা নাটক আছে প্রকৃতির প্রতিশোধ, এর মাঝে মাঝে আসে। প্রকৃতির প্রতিশোধ, বিদায় অভিশাপ, এগুলো আছে। দু একটা বাদ মনে রাখতে পারি, আসে তো আলাদা করে যদি থাকে। এরপরে দেখেন নাটক গেল, এখন হচ্ছে প্রহসন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রহসন কি আছে? বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গোড়াই গলদ। দেখেন এর মধ্যে বৈকুণ্ঠের খাতাটা খুবই গুরুত্বপূর্ণ। এটা কিন্তু আসে প্রহসন মানে যেগুলোকে উপহাস করে লেখা হয়েছে, এই টাইপের কিছু। তাহলে প্রহসন কি? বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা, গোড়াই গলদ, এগুলো হচ্ছে প্রহসন, ঠিক আছে। নৃত্যনাট্য বললাম, তারপরে কি কাব্যনাট্য বললাম, রূপক বা সাংকেতিক নাটক বললাম, বৈকুণ্ঠের খাতা, চিরকুমার সভা আর হচ্ছে গোড়াই গলদ, এগুলো হচ্ছে প্রহসন, ঠিক আছে। আচ্ছা প্রহসন দেখেন, বৈকুণ্ঠের খাতা, তারপরে কি চিরকুমার সভা, গোড়াই গলদ, এগুলো হচ্ছে প্রহসন। প্রহসন কিন্তু প্রহসন থেকে কোশ্চেন আসছে, রিসেন্ট দেখলাম এটা কোশ্চেন আসছে জানি পরীক্ষায়। প্রহসন বিসিএস এ আসছিল। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুই ভাগে বিভক্ত। হ্যাঁ, গল্প দুই ধরনের। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুই ধরনের আছে, ঠিক আছে। একটা হচ্ছে প্রেম সম্পর্কিত আর একটা হচ্ছে সামাজিক। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প দুই ধরনের। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুরের যে ছোট গল্পগুলা ছিল, রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের জনক ছিল বাংলা সাহিত্যে। রবীন্দ্রনাথ ঠাকুর গল্পগুলো ছিল, একটা ছিল প্রেম বিষয়ক, একটা ছিল সামাজিক। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছিল প্রেম বিষয়ক এবং সামাজিক, দুই ধরনের। রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প ছিল প্রেম বিষয়ক এবং সামাজিক। হ্যাঁ, এখন আমি প্রেম বিষয়ক যে গল্পগুলো আছে সেগুলো আপনাদের মুখস্থ রাখাতে পারি। মুখস্থ কিভাবে করাবো এটা দেখেন। প্রেম সম্পর্কিত হচ্ছে দেখেন, এক রাত্রে নষ্ট নীড়ে
এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। হ্যাঁ, আর ভিখারিনী হচ্ছে তার প্রথম গল্প। এটা একটু এক্সট্রা ভাবে মনে রাখবেন। প্রথম গল্প হচ্ছে ভিখারিনী, প্রথম ছোট গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের ভিখারিনী। ঠিক আছে, এটা এমনিতেই মনে রাখা দরকার, কারণ প্রথম যেগুলো আছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম কি কি সেগুলো নিয়ে আমি একটু ইনফরমেশন দেবো, ওইখানে এটা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ। তো দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের তাহলে কি ভিখারিনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম ছোট গল্প। প্রেম বিষয় দেখেন, এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। প্রেম বিষয়ক যে গল্পগুলো আছে দেখেন, দেখলে বুঝতে পারবেন, এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। এখানে দেখেন তাহলে তার কি কি তার ছোট গল্প আছে, এক রাত্রি, তারপরে কি নষ্ট নীড়, নষ্ট নীড়ের একটি চরিত্র হচ্ছে চারু, এই জন্য আমি এটা মুখস্থ রাখছি, চারুটা খুবই আসে। হ্যাঁ, এই চারুটা আসে খুবই পরীক্ষায়, এই জন্য আমি এটা মনে রাখছি আর কি। এক রাত্রে নষ্ট নীড়ে চারু, এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। শেষ কথা সমাপ্তি করলো, সমাপ্তির একটি চরিত্র আছে মৃন্ময়ী, এটাও তার চরিত্র আমি আলাদা করে পড়াবো, এটা দরকার নাই, এর সাথে সাথে পড়ে নিতে পারেন। এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথা সমাপ্তি করলো। প্রেম বিষয়ক যেই রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প আছে, এটা দেখেন আমি আবার বলতেছি, এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথার সমাপ্তি করলো। এক রাত্রে নষ্ট নীড়ে চারু তার শেষ কথার, তার যে শেষ কথা ছিল সেই কথার সমাপ্তি ঘোষণা করে দিছে। ঠিক আছে, সামাজিক গল্প দেখেন, দেখেন সামাজিক উপন্যাস, সামাজিক যে ছোট গল্পগুলো আছে সেগুলো দেখেন, আমি যেভাবে মুখস্থ রাখতাম এইভাবে দেখেন। হৈমন্তীর কাবলিওয়ালা কারা জানেন তো নাকি? কাবলিওয়ালা হচ্ছে আফগানিস্তান থেকে কিছু লোকজন ছিল যারা এখানে এসে ব্যবসা করতো, তাদের থেকে অনেক সময় মানুষ টাকা ধার নিত। কাবলিওয়ালাদের কাছে টাকা ধার নিয়ে সেই টাকা না ফাঁকি দেওয়া, কি টাকা না দেওয়া খুবই টাফ ছিল। ওই সময় তারা নাকি কবরে লাঠি মারতো আর কি, যাতে তারা টাকা যদি না দিয়ে যদি কেউ মারা যায় তারা মাফ না করে কবরে গিয়ে বেতাঘাত করতো। ঠিক আছে, তো কি ছিল, ওই হৈমন্তীর কাছ থেকে কাবলিওয়ালার কিছু দেনা পাওনা ছিল। হ্যাঁ, হৈমন্তীর সাথে কাবলিওয়ালার কিছু দেনা পাওনা ছিল, অর্থাৎ হৈমন্তী কিছু টাকা ধার নিয়েছিল কাবলিওয়ালার কাছ থেকে। হ্যাঁ, কাবলিওয়ালার একটি ছবি আছে, এই ছবিটা কিন্তু পুরস্কার প্রাপ্ত। ঠিক আছে, তাহলে হৈমন্তী সাথে কাবলিওয়ালার কিছু দেনা পাওনা ছিল, হৈমন্তীর সাথে কাবলিওয়ালার কিছু দেনা পাওনা ছিল। তাই হৈমন্তী কি করছে, মানে সেই টাকাটা তো শোধ করতে হবে, সে অনেক দুরাশা নিয়ে মাস্টার মশাইয়ের কাছে গিয়েছে ছুটি চাইতে। এই মাস্টার মশাই থেকে মনে রাখবেন, মাস্টার আর পোস্ট মাস্টার একই। হ্যাঁ, গিয়েছেন তাকে কি করতে, ছুটি চাইতে। তিনি ছুটি নিয়ে কি করবেন, তিনি টাকার সন্ধানে বের হবেন। হ্যাঁ, হৈমন্তীর সাথে কাবলিওয়ালার কিছু দেনা পাওনা ছিল, তাই হৈমন্তী অনেক দুরাশা নিয়ে তিনি মাস্টার মশাইয়ের কাছে, তিনি কোথাও মাস্টার মশাইয়ের বাসায় কাজ করতেন, মাস্টার মশাইয়ের কাছে গিয়েছেন। এই মাস্টার মশাই থেকে মনে রাখবেন, মাস্টার থেকে পোস্ট মাস্টারও ছুটি নিয়ে তিনি কি করবেন, তিনি টাকাটা ব্যবস্থা করে কাবলিওয়ালাকে সুদ দিবেন। ঠিক আছে, কিন্তু
কিন্তু এই কাবলি ছুটি না দিয়ে, এই মাস্টার মশাই তাকে ছুটি না দিয়ে তাকে একটি শাস্তি হিসেবে একটি খোকা বাবুর দায়িত্ব দিল, এটা বাবুকে পালন করতে হবে, খোকা বাবুর দায়িত্ব পেল। শাস্তি হিসেবে কি পেলো? খোকা বাবু পেলো, একটি খোকা পেয়েছে, একটি বাবু পেয়েছে হৈমন্তীকে, তাই দায়িত্ব দেওয়া আছে খোকা বাবুর পালনের জন্য। ঠিক আছে, শাস্তি হিসাবে তাকে খোকা বাবুর কি দায়িত্ব দেওয়া হলো, শাস্তি হিসেবে তাকে খোকা বাবুর দায়িত্ব দেওয়া হলো। ঠিক আছে, তো এখানে শাস্তি মানে ছাড়া পড়ছে, শাস্তি হিসেবে তাকে খোকা বাবুর দায়িত্ব দেওয়া হলো। তাহলে দেখেন আমি আবার বলতেছি, হৈমন্তীর কাবুলিওয়ালার সাথে কিছু দেনা পাওনা ছিল। কাবুলিওয়ালারা কিন্তু টাকা পরিশোধ না করলে কাউকে মাফ করেন না। তো হৈমন্তীও ভেবেছিল তাকেও মাফ করবেন না, এই জন্য কাবুলিওয়ালার দেনা পাওনা ছিল সেটা পরিশোধ করার জন্য তিনি সে বাসায় কাজ করতেন মাস্টার মশাইয়ের কাছে অনেক দুরাশা তার কিন্তু একটি সামাজিক গল্প। হ্যাঁ, দুরাশা নিয়ে মাস্টার মশাইয়ের কাছে গেলেন ছুটি চাইতে। তিনি ছুটি নিয়ে একটা টাকার ব্যবস্থা করতে যাবেন কোথাও, তিনি টাকা নিয়ে এসে দিবেন। সেখানে মাস্টার মশাই তাকে তো ছুটি দিলই না, তাকে শাস্তি হিসাবে একটি খোকা বাবুর দায়িত্ব দিল। এখানে খোকা বাবুর প্রত্যাবর্তন, ঠিক আছে না? পোস্টমাস্টার ছুটি, দেখেন একটা হৈমন্তী, কাবুলিওয়ালা, দেনা পাওনা, দুরাশা, মাস্টার মশাই, পোস্টমাস্টার, তারপরে কি ছুটি নিতে গেলেন শাস্তি হিসেবে, শাস্তি খোকা বাবুর প্রত্যাবর্তন। ঠিক আছে, এখানে চরিত্রগুলো ইম্পর্টেন্ট, যেমন কাবলিওয়ালা, রহমত, খুকি, এখান থেকে কোশ্চেন আসে যে চরিত্রগুলো পড়াবো। তারপর একটু বলে দিচ্ছি যে রবীন্দ্রনাথের কোন গল্পে মুসলিম চরিত্রের মানে সন্ধান মিলে, বা মুসলিম চরিত্র রয়েছে কোন ছোট গল্পে? কাবলিওয়ালাতে। হ্যাঁ, কাবলিওয়ালাতে রহমত, খুকি চরিত্র এটা। আর পোস্টমাস্টার রতন, পোস্টমাস্টার গল্পটা কিন্তু অনেক সুন্দর, আপনারা পড়ে দেখতে পারেন। ঠিক আছে, আরেক ধরনের গল্প আছে, সেটা হচ্ছে অতিপ্রাকৃত গল্প। যেগুলো আসে রবীন্দ্রনাথ ঠাকুরের অতিপ্রাকৃত গল্প, সেগুলো হচ্ছে ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, নিশীথে, জীবিত, মৃত। ক্ষুধিত পাষাণ, জীবিত ও মৃত, কঙ্কাল, আর হচ্ছে নিশীথে। দেখেন অতিপ্রাকৃত গল্প কোনগুলো? অতিপ্রাকৃত গল্প হচ্ছে ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, জীবিত, মৃত, নিশীথে। নিশীথে কি করছে? নিশীথে এই ক্ষুধিত পাষাণ, জীবিত, মৃত, কঙ্কাল দেখেছে। ক্ষুধিত পাষাণ কি করেছে? নিশীথে জীবিত, মৃত, কঙ্কাল দেখেছে। জীবিত, মৃত, কঙ্কাল, দেখেন জীবিত, মৃত, ক্ষুধিত পাষাণ, নিশীথে। অতিপ্রাকৃত গল্প। সামাজিক গল্প তো বললাম, হৈমন্তীর কাবুলিওয়ালার সাথে দেনা পাওনা ছিল, সেই দেনা পাওনা পরিশোধের জন্য অনেক দুরাশা নিয়ে মাস্টার মশাইয়ের কাছে গিয়েছিলেন। কি করতে? মাস্টার মশাইয়ের কাছে গিয়েছিলেন ছুটি চাইতে। মাস্টার মশাই থেকে মনে রাখবেন, মাস্টার মশাই পোস্ট মাস্টার দুইটা একই। তো ছুটি না দিয়ে তাকে শাস্তি হিসেবে খোকা বাবু দিয়েছে। অর্থাৎ খোকা বাবুর প্রত্যাবর্তন একটি সামাজিক গল্প। আর প্রেম সম্পর্কিত গল্প, এক রাত্রে নষ্ট নীরে চারু তার শেষ কথার সমাপ্তি করলো। আর অতি প্রাকৃত গল্প কি? নিশীথে ক্ষুধিত পাষাণ, জীবিত, মৃত, কঙ্কাল দেখলো। হ্যাঁ, নিশীথে ক্ষুধিত পাষাণ, জীবিত, মৃত, কঙ্কাল দেখলো। ক্ষুধিত পাষাণ, কঙ্কাল, জীবিত ও মৃত। দেখেন এইটু ক্লিয়ার? একটু ক্লিয়ার হলে কমেন্ট করে জানাবেন।
আচ্ছা, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে গল্প শেষ। এরপরে আসি, ছোট জিনিসগুলো পড়ে নিই, এরপরে আসবো আমরা কাব্যগ্রন্থ। হ্যাঁ, কালান্তর প্রবন্ধ, কালান্তর পঞ্চবোধ বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট। দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধগুলো দেখেন। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধ হচ্ছে কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট। সভ্যতার সংকট, কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট। এখান থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে সভ্যতার সংকটটা বেশি গুরুত্বপূর্ণ, কালান্তর এটা বেশি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, পঞ্চভূত এটাও গুরুত্বপূর্ণ মোটামুটি, বিবিধ প্রসঙ্গ এটা গুরুত্বপূর্ণ, এই দুটো একটু কম। কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট, এগুলো হচ্ছে প্রবন্ধ। প্রবন্ধ তাহলে কি? আবার দেখেন কালান্তর, এগুলোর সূত্র, এগুলো কিছু সবকিছু তো আর সূত্রগুলো মুখস্থ করলে মনে থাকবে না, সেক্ষেত্রে আপনারা এভাবে পড়তে পারেন, এটা এমনিতেই পড়বেন। কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট। আপনাদের যদি কোনো টেকনিক ইচ্ছা হয় বানায় ফেলতে পারেন। কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট। ঠিক আছে, কালান্তর পঞ্চভূত বিবিধ প্রসঙ্গ সাহিত্য মানুষের ধর্ম সভ্যতার সংকট, এগুলো হচ্ছে প্রবন্ধ। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। দেখেন এটা খুবই গুরুত্বপূর্ণ একটি কথা। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটা কে কে শুনছেন কমেন্ট করেন তো। মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই কথাটা শুনছেন না? হ্যাঁ, এই কথাটা শুনছেন না? মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। আপনি মানুষের উপর যদি বিশ্বাস হারায় ফেললেন, চলতে পারবেন না, কারণ আপনাদের কারো না কারোর সাথে চলতে হবে, কাউকে না কাউকে বিশ্বাস করতেই হয়। যদি কাউকেই বিশ্বাস না করতে পারেন, জীবনে চলতে পারবেন না আপনি। এই জন্য বলা হয় মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। বলেন তো এটা, এই যে সভ্যতার সংকট যে প্রবন্ধ আছে, এই জায়গাতে রবীন্দ্রনাথ ঠাকুর এই বিখ্যাত উক্তিটি করেছিলেন, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ। ঠিক আছে, মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, এই বিখ্যাত উক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন সভ্যতার সংকট প্রবন্ধে। এরপরে দেখেন আছে ভ্রমণ কাহিনী। ভ্রমণ কাহিনী হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, প্রথম ইউরোপ প্রবাসীর ডায়েরি, জাভা যাত্রীর পত্র, রাশিয়ার চিঠি।
দেখেন তো ভ্রমণ কাহিনী কি দেখেন, ইউরোপ প্রবাসীর বা ইউরোপ প্রবাসীর, ইউরোপ এই বানানটা কিন্তু খেয়াল করবেন, হ্যাঁ এই বানানটা ভালোভাবে খেয়াল করবেন। এটা কিন্তু ইউরোপ লেখা যাবে না, ইউরোপ, ইউরোপ প্রবাসীর পত্র, আবার ইউরোপ প্রবাসীর ডায়েরি। পত্র দিয়েছেন ইউরোপ প্রবাসীকে, তিনি ডায়েরিও লিখেছেন। তাহলে দেখেন ইউরোপ প্রবাসীর পত্র তিনি দিয়েছেন, ডায়েরিও লিখেছেন। আবার কাকে পত্র দিয়েছেন? জাভা যাত্রীকে পত্র দিয়েছেন, আবার রাশিয়াও চিঠি দিয়েছেন। হ্যাঁ, তাহলে জাভা যাত্রীর পত্র আর রাশিয়ার চিঠি। আর ইউরোপের কাছে ইউরোপ প্রবাসীর পত্র আছে, ডায়েরিও আছে। হ্যাঁ, আর জাভার পত্র, জাভা যাত্রীর পত্র আর রাশিয়ার চিঠি, রাশিয়ার চিঠি, জাভা যাত্রীর পত্র, আর হচ্ছে ইউরোপ প্রবাসীর পত্র, ইউরোপ প্রবাসীর ডায়েরি দুটাই, আর জাভা যাত্রীর পত্র আর রাশিয়ার চিঠি। দেখেন, ঠিক আছে, এটা ভ্রমণ কাহিনী। এখন অনেকে বলেন যে ট্রিলি এবং রিটেন আমি কিভাবে সম্মানিত ভাবে যখন বলা হয় যে প্রিপারেশন নিতে, অনেকে বলে যে ট্রিলি তো রিটেন তো আলাদা, এই টাইপের কোশ্চেন আসে। দেখেন 44তম বিসিএস এ লিখিত পরীক্ষায় কিন্তু কোশ্চেন এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুরের 3টি ভ্রমণ কাহিনীর নাম লিখুন। আমি যদি ভ্রমণ কাহিনী যে 3টা আমি ইংলিশ সময় ভালোভাবে পড়ি, ভালোভাবে মুখস্থ করি, তাহলে কিন্তু এই রিটেনে একটা কোশ্চেনের আমি পূর্ণাঙ্গ অ্যান্সার করতে পারবো ভালোভাবে। আমি যদি এই 3টা কি এই 4টা ভ্রমণ কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের মুখস্থ রাখি পিএলডির সময় ভালোভাবে, তাহলে কিন্তু ভালোভাবে লিখতে পারবো। এই জিনিসগুলো খেয়াল করবেন, পত্র আর ডায়েরি জিনিসটা খেয়াল করবেন, জাভা যাত্রীর পত্র আর রাশিয়ার চিঠি। ঠিক আছে, শুধু চিঠি এক জায়গাতেই পাঠাইছে, সেটা হচ্ছে রাশিয়ার, মনে রাখবেন। চিঠি এক জায়গায় পাঠাইছে, সেটা হচ্ছে শুধু রাশিয়ায় তিনি চিঠি পাঠাইছেন। ঠিক আছে, আর বাকি সবগুলো দেখেন পত্র, ডায়েরি। পত্র 2 জায়গায়, ইউরোপ আর জাভা যাত্রীর পত্র, আর ডায়েরি হচ্ছে ইউরোপ প্রবাসীর ডায়েরি, আর চিঠি শুধু একটা, সেটা হচ্ছে রাশিয়ার চিঠি। আচ্ছা, এটাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হলে কমেন্ট করবেন, আমি পরবর্তী টপিকে যাব। যদি ক্লিয়ার হয় আমি পরবর্তী টপিকে যাব। ঠিক আছে, আচ্ছা ক্লিয়ার। ঠিক আছে, প্রবন্ধ শেষ। তারপরে দেখেন পত্র সংকলন আছে রবীন্দ্রনাথ ঠাকুরের। পত্র সংকলন বলে কি কি? ছিন্নপত্র, হ্যাঁ, ছিন্নপত্রতে এখান থেকে কিছু জিনিস পড়তে হবে। 153টি পত্র আছে। কয়টি? 153টি পত্র রয়েছে। এর মধ্যে 145টি পত্র তিনি ভাদসপুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। এর মধ্যে 145টি তিনি তার ভাদসপুত্রী ইন্দিরা দেবীকে উদ্দেশ্য করে লিখেছিলেন। আর হচ্ছে ভানু সিংহের পদাবলী। ঠিক আছে, পত্র সাহিত্য এগুলা।
আর আত্মজীবনী আছে, আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি। আত্মজীবনী হচ্ছে জীবন স্মৃতি। এগুলো ছোটখাটো পড়ে ফেলাই ভালো, ঠিক আছে। আর বিজ্ঞান বিষয়ক হচ্ছে বিশ্ব পরিচয়। বিজ্ঞান বিষয়ক বিশ্ব পরিচয়, যিনি বিশ্বকবি ছিলেন, বিশ্ব পরিচয় নিয়ে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। বিশ্ব পরিচয়। আর বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব নিয়ে লিখেছেন, ধ্বনিতত্ত্ব নিয়ে লিখেছেন কি শব্দতত্ত্ব। বইয়ের নাম শব্দতত্ত্ব। হ্যাঁ, পত্র সংকলন ছিন্নপত্র ভানুসিংহের পদাবলী, তারপর হচ্ছে আত্মজীবন হচ্ছে জীবন স্মৃতি, আর বিজ্ঞান বিষয়ক বিশ্ব পরিচয়, ধ্বনিতত্ত্ব ধ্বনি বিষয়ক লিখেছেন হচ্ছে শব্দতত্ত্ব। আচ্ছা, এরপরে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মুখস্থ করতে কষ্ট হয়, কাব্যগ্রন্থ, এটা নিয়ে আলোচনা করব। হ্যাঁ, কাব্যগ্রন্থ নিয়ে আলোচনা করব। আমি তার আগে একটু লিখে নেব। হ্যাঁ, আমি যে সিরিয়াল ওয়াইজ পড়াবো এভাবে লিখে দিলে আপনারা মুখস্থ করতে সুবিধা হবে আপনাদের। আপনারা একটু রেস্ট নিতে পারেন অথবা এগুলো উঠে নিতে পারেন। দেখেন, এটা কি উঠানো হয়েছে? আচ্ছা, এটা কি উঠানো হয়েছে? একটু কমেন্ট করে জানাবেন, এটা কি উঠানো হয়েছে? আচ্ছা, উঠানো যদি না হয়
আচ্ছা দেখেন, আমি ওইটা উঠানো হলে আমি বলি, দেখেন আপনারা একটু ক্লিয়ার করে নেন। রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে, হ্যাঁ, এটা যে মুখস্থের জন্য আমি বলতেছি, কিন্তু আসলে মেয়ে নাকি আমি তো জানি না। রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মানসীর জন্মদিনে, দেখেন রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে নাম কি? মানসী। মানসীর জন্মদিনে, রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মানসীর জন্মদিনে তার বান্ধবী, তার মানসীর যে বান্ধবীর যে জন্মদিন ছিল, সেও তো জন্মদিনে অনেককেই কি দাওয়াত দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর দাওয়াত দিয়েছিলেন তার মেয়ের জন্মদিনে। তার মেয়ের নাম মানসী। মানসীর জন্মদিনে তিনি তার মেয়ের যে বান্ধবীগুলো ছিল তাদের নাম কি ছিল? তাদের নাম বান্ধবী ছিল শ্যামলী, শ্যামলী, সেজুতি, চৈতালি, মহুয়া, কণিকা ও কল্পনা। আমি শুধু কল্পনা লিখেছি, এর সাথে ব্র্যাকেট দিয়ে আপনারা লিখে নেন এগুলা। সেটা হচ্ছে তার বান্ধবী হচ্ছে শ্যামলী, সেজুতি, শ্যামলী, সেজুতি, চৈতালি, মহুয়া, কণিকা ও কল্পনা। শ্যামলী, সেজুতি কয়েকবার যদি বলেন এভাবে মুখস্থ হয়ে যাবে। শ্যামলী, তারপরে কি? শ্যামলী, সেজুতি, চৈতালি, মহুয়া, কণিকা ও কল্পনাকে দাওয়াত করলো। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের যে মেয়ের জন্মদিনে তার মেয়ের বান্ধবী শ্যামলী, সেজুতি, চৈতালি, মহুয়া, কণিকা, কল্পনাকে দাওয়াত করলো। এগুলোর সাথে এগুলো নামগুলা লিখে রাখেন। কল্পনার সাথে শ্যামলী, চৈতালি, মহুয়া, সেজুতি, কণিকা। হ্যাঁ, দেখেন কল্পনা, শ্যামলী, চৈতালি, মহুয়া, সেজুতি, কণিকা, এদের দাওয়াত করলেন রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ের জন্মদিনে। দাওয়াত করার পরে রবীন্দ্রনাথ ঠাকুর যখন প্রোগ্রাম শুরু হয়ে যাবে, তার মেয়ের জন্মদিন যখন অনুষ্ঠান শুরু হয়ে যাবে, তখন রবীন্দ্রনাথ ঠাকুর একটি সন্ধ্যা সঙ্গীত গাইলো। কি গাইলো? একটি সন্ধ্যা সঙ্গীত গাইলো রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর একটি সন্ধ্যা সঙ্গীত গাইলো। সন্ধ্যা সঙ্গীত তার একটি কি কাব্যগ্রন্থ। তো এগুলো মানে ছাড়া পড়ছে আমার সন্ধ্যা সঙ্গীত লেখা, আপনারা লিখে নেন। সন্ধ্যা সঙ্গীত, রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা সঙ্গীত গাইলো। তারপরে কি হলো? তারপরে সে, আচ্ছা এখানে একটু লিখে রাখি, সেটা হচ্ছে সন্ধ্যা সঙ্গীত, রোগসজ্জা, নবজাতক, পত্র পট। স্মরণ। হ্যাঁ, এগুলো দেখেন, এগুলো ছাড়া পড়ছে আমার লেখা। তারপরে কি রবীন্দ্রনাথ ঠাকুর, আচ্ছা এই আস্তে আস্তে ক্লিয়ার হবে। রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? তার মেয়ের যখন অনুষ্ঠান শুরু হলো, তিনি সন্ধ্যা সঙ্গীত গাইলো। হ্যাঁ, সন্ধ্যা সঙ্গীত গাওয়ার পরে তিনি সবাইকে বললেন যে আমার পুত্র, আমার যে নবজাতক পুত্র আছে, নবজাতক পুত্র আছে, আমার নবজাতক পুত্র, সে আছে রোগসজ্জায়, সে রোগসজ্জায় রয়েছে। তার নবজাতক পুত্র কোথায় রয়েছে? পুত্র থেকে পত্রপট, মনে রাখবেন। দেখেন, তিনি সন্ধ্যা সঙ্গীত গাওয়ার পরে সবাইকে বললেন আমার নবজাতক পুত্র রোগসজ্জায় রয়েছে, আমার নবজাতক পুত্র রোগসজ্জায় রয়েছে। এর আরোগ্য লাভের স্মরণে কবির কাহিনী উৎসর্গ করলো। কবি তখন সবাইকে তার যে কাহিনী, তার কবির কাহিনী, সেটা উৎসর্গ করলেন। দেখেন, আরোগ্য লাভের উদ্দেশ্যে কি করলো? কবি তার কবি কাহিনী উৎসর্গ করলো। লাভের, আরোগ্য লাভের স্মরণে, স্মরণ দেখেন ওখানে আছে, আরোগ্য লাভের স্মরণে কবির কাহিনী উৎসর্গ করলো। তারপরে কি হলো? ভানুসিংহ, মানে রবীন্দ্রনাথ ঠাকুরের আরেক নাম তো ভানুসিংহ। ভানুসিংহ তার মেয়েকে এই যখন এই তার আরোগ্য লাভের জন্য
যখন শুরু শেষ হয়ে গেল এটা, তারপর আবার যখন অনুষ্ঠান শুরু হলো, ভানু সিংহ তার মেয়েকে কড়ি কমল ও সোনার তরী উপহার দিল। কড়ি কমল ও সোনার তরী, একটি কড়ি কমল ও সোনার তরী উপহার দিল রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়েকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেহেতু উপহার দিয়েছে, তার যে বান্ধবীরা এসেছিল তাদের নাম কি ছিল? শ্যামলী, চৈতালি, মহুয়া, সেজুতি, কণিকা, কল্পনা। তারাও তাকে উপহার দিবে। তারা তাকে কি দিল? বলাকার মতো একটি খেয়ার চিত্র, একটি চিত্র আঁকা ছিল, যেটা বলাকার মতো একটি খেয়ার চিত্র কি করলো? পূরবী ও পুনশের মাধ্যমে উপহার দিল। পূরবী এবং পুনশের মাধ্যমে তার বান্ধবীকে, ওই মানসী যে ছিল, তাকে উপহার দিল। এই অনুষ্ঠানগুলো হতে হইতে কি হলো? আকাশ প্রদীপ নিভে গেল এবং অনুষ্ঠান শেষ হয়ে প্রভাত চলে আসলো। সারা রাত অনুষ্ঠান হয়ে আকাশ প্রদীপ নিভে গেছে। এরপরে কি হয়েছে? আকাশ প্রদীপ নিভে যাওয়ার পরে অনুষ্ঠান কি হলো? শেষ হয়ে গেল এবং প্রভাত চলে আসলো। দেখেন, আমি আবার বলতেছি, আপনারা একটু মিলিয়ে নেবেন। হ্যাঁ, রবীন্দ্রনাথ ঠাকুর, শুনেন একবার তাহলে মনে হয়, রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে মানসীর জন্মদিনে, তার মেয়ের নাম কি? মানসী। মানসীর জন্মদিনে কি করছে? তার বান্ধবী শ্যামলী, সেজুতি, চৈতালি, মহুয়া, কণিকা, কল্পনাকে দাওয়াত করলো। রবীন্দ্রনাথ ঠাকুর তার মেয়ে মানসীর জন্মদিনে কাকে কাকে দাওয়াত করছে? শ্যামলী, চৈতালি, মহুয়া, সেজুতি, কণিকাকে দাওয়াত করছে। দাওয়াত করার পরে তখন প্রোগ্রাম শুরু করবে তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠানে। শুরু করলো কিভাবে? রবীন্দ্রনাথ ঠাকুর শুরু করলো একটি সন্ধ্যা সঙ্গীতের মাধ্যমে। একটি সন্ধ্যা সঙ্গীতের মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর সেই জন্মদিনের অনুষ্ঠানটা শুরু করলো। সন্ধ্যা সঙ্গীতের মাধ্যমে শুরু করার পরে তার কি মনে হলো যে তার একটি পুত্র, নবজাতক পুত্র রোগশয্যায় রয়েছে। নবজাতক পুত্র থেকেই পত্রপট একটি কাব্যগ্রন্থ। নবজাতক পুত্র থেকে পত্রপট, নবজাতক পুত্র রোগশয্যায় রয়েছে। তার আরোগ্য লাভের উদ্দেশ্যে, তার আরোগ্য লাভের স্মরণে, এই আরোগ্য লাভের স্মরণে একটি কবি কাহিনী শোনালেন তিনি সবাইকে একটি কবি কাহিনী শুনিয়ে তার তার ছেলের যাতে সবাই আশীর্বাদ করে তার ছেলে কি আরোগ্য লাভ হয়, এই আরোগ্য লাভের স্মরণে একটি কবি কাহিনী শোনালেন। ঠিক আছে, কবি কাহিনী উৎসর্গ করলেন। এরপরে আবার মূল প্রোগ্রামে চলে গেলেন। মূল প্রোগ্রামে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর যখন অনুষ্ঠানটি তার মেয়েকে উপহার দিবেন, যেহেতু জন্মদিন তার মেয়েকে কড়ি কমল ও সোনার তরী উপহার দিল। কড়িও কমল এবং সোনার তরী উপহার দিল। এই উপহার দেওয়া দেখে তার বান্ধবীরাও তার জন্য উপহার যেটা নিয়ে এসে সেটা দিবে। তার বান্ধবীরা কি নিয়ে এসেছে? বলাকার মতো একটি খেয়ার চিত্র তার মানুষের জন্য এনেছে। তারা সেটা পূরবী এবং পুনশের মাধ্যমে মানসীকে উপহার দিল। এই অনুষ্ঠান হইতে হইতে সন্ধ্যার সময় যদি শুরু হয়েছে, এই দীর্ঘ অনুষ্ঠান শেষ হতে হতে আকাশ প্রদীপ নেমে গেল, অনুষ্ঠান শেষ হলো। তারপরে কি প্রভাত চলে এলো, ভোর হয়ে গেছে। ঠিক আছে, প্রভাত চলে এলো। দেখেন, ক্লিয়ার নাকি? আচ্ছা, এটা একটু বেশি কঠিন লাগছে। এটা কয়েকবার যদি আপনি বলেন বারবার, তাহলে কিন্তু এই কাব্যগ্রন্থ কিন্তু অনেক, এটা মুখস্থ করা খুবই কঠিন হয়ে যায়। আপনি কয়েকবার বারবার বললে, আপনি যদি বলেন এটা, তাহলে এমনিতে আস্তে আস্তে হয়ে যাবে, ইজি হয়ে যাবে। দেখেন, রবীন্দ্রনাথ ঠাকুরের মেয়ে মনে রাখবেন মানসী, তার জন্মদিনে কল্পনা, শ্যামলী, চৈতালি, মহুয়া, সেজুতি, কণিকা কে দাওয়াত দিয়েছে। দাওয়াত দেওয়ার পরে রবীন্দ্রনাথ ঠাকুর সন্ধ্যা সঙ্গীতের মাধ্যমে সে জন্মদিনের অনুষ্ঠান শুরু করলো। ঠিক আছে, অনুষ্ঠান শুরু করার পরে সে বলল যে আমার নবজাতক পুত্র, অর্থাৎ পত্রপট ওটা আর কি, নবজাতক পুত্র রোগশয্যায় রয়েছে। তার স্মরণে রবীন্দ্রনাথ ঠাকুর কি করলো? একটি কবি কাহিনী শেয়ার করলো। হ্যাঁ,
কবি কাহিনী শেয়ার করলো, উৎসর্গ করলো তার পুত্রের কি আরোগ্য লাভের স্মরণে। ঠিক আছে, এরপরে কি, এরপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর আবার অনুষ্ঠান শুরু করলো, তার মেয়েকে কড়ি কমল সোনার তৈরি উপহার দিল এবং তার বান্ধবীরা তাকে বলাকার মতো খেয়ার চিত্র পূরবী এবং পুনশের মাধ্যমে উপহার দিল। এরপরে কি হলো, এই অনুষ্ঠান শেষ হতে হতে আকাশ প্রদীপ নিভে গেল, অনুষ্ঠান শেষ হয়ে গেল, মানে শেষ লেখা। এরপরে প্রভাত চলে এলো, প্রভাত সঙ্গীত। ঠিক আছে, দেখেন ক্লিয়ার হয়েছে। এখান থেকে দেখেন এই মানসী বুদ্ধদেব বসু এটাকে রবীন্দ্রনাথ ঠাকুরের ঊনবিংশ বলে আখ্যায়িত করেছেন। আর এই স্মরণ যে কাব্যগ্রন্থ, এটা তিনি রবীন্দ্রনাথ ঠাকুর তার স্ত্রীকে স্মরণ করে লিখেছিলেন। স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে, স্ত্রী মৃণালিনী দেবীর স্মরণে তিনি লিখেছিলেন। এই কবি কাহিনী হচ্ছে তার প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। হ্যাঁ, কবি কাহিনী হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম কাব্যগ্রন্থ। আর এই ভানু সিংহের ঠাকুরের পদাবলী যেটা, এটা ব্রজবুলি ভাষায় লিখেছিলেন তিনি, ব্রজবুলি ভাষা। হ্যাঁ, এটা কিন্তু আসে পরীক্ষায়। ব্রজবুলি ভাষায় লিখেছিলেন ভানু সিংহ ঠাকুরের পদাবলী। ঠিক আছে, আর সোনার তরী যেটা কাব্যগ্রন্থ, এখান থেকে বিখ্যাত কবিতা হচ্ছে সোনার তরী, নিরুদ্দেশ যাত্রা, হিং টিং শট। এখান থেকে এই সোনার তরী কাব্যগ্রন্থের বিখ্যাত কবিতা হচ্ছে সোনার তরী, নিরুদ্দেশ যাত্রা আর হিং টিং শট। সবুজের অভিযান নামক একটি বিখ্যাত কবিতা রয়েছে, যেটা হচ্ছে বলাকা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। ঠিক আছে, সবুজের অভিযান। আর এই খেয়া কাব্যগ্রন্থটি জগদীশ চন্দ্র বসুকে তিনি উৎসর্গ করেছিলেন। ঠিক আছে, আর এই পূরবী যেটা আছে, এটা আর্জেন্টিনার কবি ভিক্টোরিয়া অকাম্পোকে উৎসর্গ করেছিলেন। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। আর্জেন্টিনার বিখ্যাত কবি ভিক্টোরিয়া অকাম্পোকে উৎসর্গ করেছিলেন। আর পুনশ যেটা, এটা টি.এস. ইলিয়টের দ্য জার্নি অফ ম্যাগি কবিতার অনুরূপ, একটি অনুদিত রূপ। ঠিক আছে, এটা একটি অনুদিত রূপ টি.এস. ইলিয়টের দ্য জার্নি অফ ম্যাগি। আর আকাশ প্রদীপ সুধীন্দ্রনাথ দত্তকে উৎসর্গ করেন। আর শেষ লেখা হচ্ছে শেষ কাব্যগ্রন্থ, এটা মৃত্যুর পর প্রকাশিত হয় রবীন্দ্রনাথ ঠাকুরের। শেষ কাব্যগ্রন্থ যেটা মৃত্যুর পর প্রকাশিত হয়, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। মৃত্যুর পর প্রকাশিত হয়। আর প্রভাত সঙ্গীত, নির্ঝরের স্বপ্নভঙ্গ একটি বিখ্যাত কবিতা রয়েছে, এটা হচ্ছে প্রভাত সঙ্গীত কাব্যগ্রন্থের। নির্ঝরের স্বপ্নভঙ্গ। ঠিক আছে, ঠিক আছে, অনেক সময় ক্লাস হয়েছে, শেষ করা উচিত। দ্রুত গেলাম আমি। ক্লাস রেকর্ড থাকবে, আপনারা পরে শুনে নিতে পারবেন আবার। হ্যাঁ, এরপর দেখেন নোবেল। নোবেল সম্পর্কে জানা দরকার। রবীন্দ্রনাথ ঠাকুর 1910 সালে গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার লাভ করেন। হ্যাঁ, দেখেন এখান থেকে কিন্তু গীতাঞ্জলি বানানটা খেয়াল করবেন, এটা বাংলা ব্যাকরণে কিন্তু আসে। হ্যাঁ, গীতাঞ্জলি বানানটা খেয়াল করবেন, লয় রস্যই লয় দীর্ঘ ই দিয়ে ভুল হয়। 1910 সালে গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য নোবেল পুরস্কার পান। ঠিক আছে, 1913 সালে নভেম্বরে এই পুরস্কার পান হচ্ছে। 1910 সালে প্রকাশিত করেন, এটা প্রকাশ পায় 1910 সালে। 1913 সালে নোবেল পান। কিসের জন্য নোবেল পান? এটা হচ্ছে ইংরেজি অনুবাদের জন্য। ইংরেজি অনুবাদ করা হয় সং অফারিংস নামে। ঠিক আছে, সং অফারিংস নামে অনুবাদ করা হয়। এটার ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। এটার ভূমিকা লিখেছিলেন ডব্লিউ.বি. ইয়েটস। ঠিক আছে, তিনি
বছর বয়সে নোবেল পুরস্কার লাভ করেন। তখন তার বয়স ছিল 52 বছর। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলির জন্য নোবেল পুরস্কার পান। গীতাঞ্জলি প্রকাশিত হয় 1910 সালে। 1913 সালে নোবেল পুরস্কার পান। এটা ইংলিশ অনুবাদের জন্য সং অফারিংস নামে। আর W.B. ইয়েটস এটার ভূমিকা লিখে দেন। তখন রবীন্দ্রনাথ ঠাকুরের বয়স ছিল 52 বছর। আরেকটি পুরস্কার পান 1915 সালে। হ্যাঁ, 1915 সালে নাইট উপাধি লাভ করেন, যেটা 1919 সালে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে এই উপাধিটা 1919 সালে কি করেন? বর্জন করেন। 1919 সালে বর্জন করেন নাইটহুড উপাধি। ঠিক আছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি 1919 সালে এই যে পদক ছিল, এই পদকটা তিনি কি করেন? বর্জন করেন। মোটামুটি শেষ। আর গুরুত্বপূর্ণ যে উক্তিগুলো আছে, উক্তিগুলো আপনারা চেষ্টা করবেন সালের গুলো পড়ার। সালের যে বিভিন্ন বিগত বছরের যে কোশ্চিন গুলো এসেছে উক্তি থেকে, উক্তি পড়বেন বিগত বছরের কোশ্চিন গুলো শুধু। উক্তিও আমার কাছে আমি পড়াতে পারতাম, কিন্তু সময় অনেক হয়ে গেছে, আপনারা বোরিং ফিল করবেন। উক্তি পড়বেন বিগত প্রশ্ন থেকে। আপাতত এগুলো মুখস্থ করবেন। উক্তি পড়লে মোটামুটি শেষ। আর চরিত্রের জন্য আলাদা ক্লাস হবে, ওই ক্লাসে আমরা চরিত্র পড়ে নেব। ঠিক আছে, উক্তিগুলো যেমন আছে, কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল যে জীবিত মৃত, ওই যে মরণ আছে, জীবিত মৃত, এভাবে পড়বেন আর কি। তারপর হচ্ছে আমি শুনি হাসি, আঁখি জলে ভাসি, চোর বটে, এটা হচ্ছে 2 বিঘা জমি, এ জগতে হাই সেই বেশি চাই, যার আছে বড়ি বড়ি, এই 2 বিঘা জমি থেকে। এইভাবে বিভিন্ন টেকনিক ফলো করে মুখস্থ রাখবেন। যেহেতু অনেক সময় ক্লাস হয়ে গেছে, উক্তিগুলো নিয়ে বেশি আলোচনা করতে পারলাম না। উক্তি আপনারা বিগত যেগুলো কোশ্চিন আসছে বিভিন্ন পরীক্ষায়, চাকরির পরীক্ষায়, সেই উক্তিগুলো ভালোভাবে মুখস্থ করবেন। ঠিক আছে, আচ্ছা, আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে আসলে ক্লাসটা যদি উপকার আসে তাহলে আর কি ভালো লাগবে। আমি পরবর্তী আবার ক্লাস নিব। যদি উপকারে না আসে, ভালোই না লাগে, তাহলে আসলে ক্লাস নিয়ে লাভ নাই। আপনাদের ক্লাস কেমন লেগেছে একটু কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন, তাহলে ভালো লাগবে আমার, আমি উৎসাহিত হব। যদি খারাপ লাগে তাও জানিয়ে দিবেন। যদি তাহলে আর তো ক্লাস নেওয়ার প্রয়োজন নেই। এভাবে ভালো লাগলে জানাবেন। আমি চেষ্টা করব পরবর্তী ক্লাসগুলোতে বাংলা সাহিত্য পুরোপুরি ক্লিয়ার করা। ঠিক আছে, আমি যতটুকু জানি ততটুকু জানানোর চেষ্টা করেছি এই মাত্র। ঠিক আছে, কমেন্ট করে জানাবেন সবাই ক্লাস কেমন লেগেছে। আর মেবি নেটের প্রবলেমের জন্য আমার কাছে কমেন্টটা আসতেছে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। জি জি, অবশ্যই চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, আমি চেষ্টা করেছি আর কি। কঠিন জিনিসগুলো আমি এভাবে কষ্ট করে মুখস্থ করতে পারতাম না, এই জন্য এই জিনিসগুলো আর কি বের করেছি, টেকনিক বিভিন্ন ভাবে মুখস্থ করার, এগুলো আমি শেয়ার করলাম। তারা একবারে বাংলা সাহিত্য অনেকেই মুখস্থ করতে পারে না, বাংলা সাহিত্য ভয় পান, তাদের জন্য আর কি চেষ্টা করলাম। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ অনিক সরকার। তাহলে
ক্লাস আর কি আমি চেষ্টা করেছি, তাহলে হয়তো আপনারা তার উপকৃত হয়েছেন সেই কমেন্টে বুঝলাম। তাহলে আমি নেক্সটে আমি যেদিন ক্লাস নিব আমি আগে জানিয়ে দিব, জানিয়ে দিয়ে নেক্সট টপিক থেকে নিয়মিত আমি ক্লাস নিয়ে আমি 46তম বিসিএস পিরিয়ড আগে ইনশাল্লাহ বাংলা সাহিত্য ভালোভাবে শেষ করব। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ঠিক আছে, সালামু আলাইকুম।